নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী আবার চলে এসেছি তোমাদের সকলের কাছে একটি নতুন গল্প নিয়ে। শুরুতেই একটা অনুরোধ করছি সবাইকে, আমার চ্যানেল এক ঝাঁক ইচ্ছেডানা বাই ইন্দ্রাণী যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিও। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলো না যেন। আর নতুন নতুন গল্পের আপডেট পেতে হলে বেল আইকন অল করে দিও সবাই। শুরু করছি আজকের গল্প। আশা করছি তোমাদের সবাইকে পাশে পাবো। আজ যে গল্পটি পাঠ করতে চলেছি সেটি শ্রদ্ধেয়া লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের একটি ছোট গল্প, ঘৃণার চেয়ে বড়। বৈবাহিক সম্পর্ক খুবই জটিল একটি বস্তু। অনেক সময় বনিবনা না হওয়ার জন্য অনেক সম্পর্ক ভেঙে যায়, আবার অনেক সম্পর্ক ভাঙে না ঠিকই, কিন্তু একসাথে থেকেও দুজন মানুষ রয়ে যায় দুই মেরুতে। যে সম্পর্ক ভেঙে যায় তা হয়তো কাগজে কলমে ভাঙে, কিন্তু সবকিছু কি একেবারেই শেষ হয়ে যায়? মানুষের মনে ঘৃণার ফলে যে তিক্ততা জন্মায়, সেই তিক্ততাই কি শেষ কথা? ঘৃণার চেয়ে বড় আর কিছুই নেই। শুরু করছি আজকের গল্প, ঘৃণার চেয়ে বড়। লোকটা শেষ পর্যন্ত বাড়িতে চলে এলো। অনেক চেষ্টা করেও আটকে রাখতে পারলো না অরুণা। নাইট ডিউটি থেকে ফিরে সবে তখন একটু শুয়েছে, চোখ জুড়ে তখনও নিদ্রাহীন রাত্রের অবসন্নতা। এই অবসন্নতায় ঘুম পায়, আসে না সহজে। শরীর ভাঙা ক্লান্তি চোখের পাতায় লেগে থাকে অনেকক্ষণ। বিছানায় চোখ বুজে শুয়ে অরুণা টের পায় সবকিছুই। সংসারের প্রতিটি স্পন্দন শুনতে পায়। ঠিকে ঝি মশলা করছে, শব্দ করে বালতি রাখলো মেঝেতে, তুলি বাথরুম থেকে বেরোলো, মাছের ঝোলটা রেঁধে এবার তৈরি হবে কলেজে যাওয়ার জন্য। নাকে মুখে দুমুঠো গুজে নেবে। অরুণার নাইট থাকলে মেয়েটার এ সময় খুব পরিশ্রম যায়। ইদানিং মা একেবারে কিছু করতে পারে না, বাতের ব্যথায় শয্যাশায়ী প্রায়। বয়সও হয়েছে অনেক, কান গেছে, চোখেও দেখে না ভালো। তবু তো আছে আলগা একটা নিরাপত্তার মতন। অরুণা বাড়ি থাকে না যখন, তুলি তখন বাড়িতে একা, এটুকুই যা সান্ত্বনা। এবার একটা রাত দিনের লোকের ব্যবস্থা করতে হবে। খরচা একটু বাড়বে, বাড়ুক। সংসার সামলাতে গিয়ে মেয়েটার লেখাপড়ার বড় ক্ষতি হয়ে যাচ্ছে। ভাবতে ভাবতে যেই একটু পাশ ফিরেছে অরুণা, অমনি কলিং বেলের তীক্ষ্ণ ডাক গোটা বাড়ি জুড়ে। মা, তোমাকে একটা লোক খুঁজছে। অরুণা ঘুরে তাকালো। কে? জানি না, খুব জরুরি দরকার বলল। তুলি ঘরে ঢুকে পড়ার টেবিলের দিকে গেল। বই খাতা গোছাচ্ছে। অদ্ভুত চেহারা, হাড়গিলে টাইপের, এক মুখ খোঁচা খোঁচা দাড়ি, নোংরা ছেঁড়া জামা প্যান্ট, বুড়ো মতন। বলতে বলতে বিছানার পাশে এলো। দেখলেই ভয় করে। আমি বাবা। অরুণা ধরফর করে উঠে বসেছে। মেয়ের কথা শেষ হওয়ার আগেই, তুই অমনি দরজা খুলে দিয়ে চলে এলি? আক্কেলটা কি তোর? কি করবে? চুরি? অত সোজা নয়। তুলি নিশ্চিন্ত মনে চিরুনি টানলো চুলে। তাছাড়া দিদা শুয়ে আছে না ঘরে? অরুণা তাড়াতাড়ি নেমে পড়লো খাট থেকে। কত বড় চুরি হয়ে যেতে পারে তা যদি বুঝতো তুলি। দরজার সামনে গিয়েও থমকে দাঁড়ালো। মেয়েকে বলবে এখন ঘর থেকে না বেরোতে? থাক, কি দরকার, অন্য কেউ তো হতে পারে। ভেতরের জামা পরা নেই, শরীর আলুথালু একেবারে। পলকে গুছিয়ে নিল নিজেকে, বড় করে শ্বাস টানলো। মন বলছে সেই। তড়িৎ পায়ে পার হলো বাইরের ঘর আর শোবার ঘরের মাঝের জায়গাটুকু। দরজায় পৌঁছে গলা থেকে আপনা আপনি ছিটকে এলো শব্দগুলো। তোমাকে আমি এখানে আসতে বারণ করেছিলাম না? লোকটা ঘরে ঢোকেনি, বারান্দাতেও না। বারান্দার ওপারে গ্রিলের দরজা ধরে দাঁড়িয়ে আছে, ঘাড় ঝুলিয়ে।
ঝুঁকে দাঁড়ানোর জন্যই বোধহয় লম্বা কুঁজোটে দেহ আরো বেশি নুব্জ, কোটরগত চোখ, তামাটে কপালে সময়ের অসংখ্য গলিগুজি। উচ্ছৃঙ্খলতার ছাপ ফেলেছে শরীরের সর্বত্র। 54তেই 74 বুড়ো যেন। মাথা ভরা আধপাকা চুল, রুক্ষ, বিধ্বস্ত। অরুণা চকিতে একবার দেখে নিল চৌকিতে শোয়া মাকে। ছোট্ট শরীর গুটিয়ে মুটিয়ে নিশ্চল পড়ে রয়েছে, জানলার দিকে মুখ। এখনো টের পায়নি কিছুই। পিছন ফিরেও দেখে নিল একবার। তুলি শোবার ঘরে। কেউ কিছু বোঝার আগে লোকটাকে তাড়াতে হবে। নিজেকে সামলে নেবার চেষ্টা করলো প্রাণপণে। সামলানো কি যায়? রাগে মাথা দপদপ করছে। দ্রুত বারান্দায় এসে দাঁতের দাঁত ঘষল। এখানে কি জন্য এসেছ? লোকটা মাথা তুলল। এক হাতে আঁকড়ে ধরেছে গ্রিলের দরজা। বুড়ো ভেড়ার মতো ঘোলাটে চোখ পিটপিট করে উঠল বার কয়েক। তোমার হাসপাতালে কাল গিয়েছিলাম, পরশুও। শুনলাম নাইট চলছে, তাই এখানে চলে আসতে হবে? তোমার সাহস তো কম না। আসতাম না, বিশ্বাস করো, নেহাত নিরুপায় হয়ে। কি দরকার? অরুণার গলা আরো কঠিন, উত্তেজনায় হাঁপাচ্ছে অল্প অল্প। কি চাই? টাকা? লোকটা ঢোক গিলল। খুব দরকার, সত্যি বলছি। গোটা 20 অন্তত যদি দাও। টাকা দিলেই লোকটা এক্ষুনি গিয়ে বোতল খুলে বসবে। অরুণা জানে এরকমই দশা হয়েছে এখন। মেজাজ গেছে, দাপট গেছে, যৌবনের সব অহংকার তুবড়ে গেছে সময়ের কামড় খেয়ে। আজকাল এরকমই উপসী বেড়ালের মতো ছোঁক করে বেড়ায় দিন রাত। আকণ্ঠ গিলে পড়ে থাকে অস্থানে কুস্থানে। স্বভাব যাবে কোথায়? অরুণার কাছে গিয়ে হাত পাতে নির্লজ্জের মতো। 2 দিন ধরে কিছু খাইনি, সত্যি, এবারটা দাও। দেয় অরুণা, সব জেনেও। না দিয়ে উপায় নেই যে। পুরনো লজ্জা ঢাকার, সম্মান বাঁচানোর পাঁচজনের হাত থেকে। একসময় ঝুরঝুরে ধ্বংসস্তূপ থেকে কি কষ্টেই না মাথা তুলতে হয়েছে একটু একটু করে। মেয়েটা তখন কতটুকুই বা, 3.5 কি 4 সবে। একরত্তি শিশুটা ছাড়া মাথার ওপর ছেঁড়া ছাতার মতন পাশে শুধু একজনই, মা। দুজনেই সম্বলহীন, সমান নিঃসহায়। সেখান থেকে লড়াই করে এই অবধি পৌঁছনো, তিলে তিলে। ট্রেনি নার্স থেকে সিনিয়র সিস্টার, যৌবন থেকে যৌবন ক্রান্ত। পুরনো বন্ধুরা বলে, লোকটাকে অ্যালাউ করিস কেন তুই? ঘাড় ধরে বার করে দিতে পারিস না? কিসের ভয় তোর? ভয় সর্বত্রই। নতুন করে সবকিছু হারানোর ভয়। যদি আবার বাড়িতে নতুন করে হাজির হয়। মেয়ে বড় হয়ে গেছে, তার থেকে টাকা পেলেই বিদায় হয় যখন। ভুল ধারণা। দুর্ভাগ্য যদি তাড়া করে তবে কোনোভাবেই আটকানো যায় না তাকে। অরুণার ইচ্ছে হলো মুখের ওপর দরজা বন্ধ করে দেয় লোকটার। তারপর যদি, ভাবতে গিয়েই দম বন্ধ হয়ে আসছে। যথাসম্ভব গলা নিচু রাখার চেষ্টা করলো, তবু রাগ হিস হিসিয়ে উঠছে স্বরে। রাগ না ঘৃণা, নাকি? এবারকার মতো দিচ্ছি, মনে রেখো, বাড়িতে আর কোনো দিন আসার চেষ্টা করবে না। অনেকবার বলা একই কথা। লোকটাও মাথা নাড়ল। ঘর থেকে প্রায় 1 ছুটে গিয়ে টাকা নিয়ে এলো অরুণা। যাও, আর 1 মুহূর্ত দাঁড়াবে না এখানে। ফিরে যাচ্ছে লোকটা, রোদ মারিয়ে আঁকাবাঁকা পায়ে ইট ঢাকা কাঁচা নর্দমাটা পার হলো। রাস্তায় উঠেছে। মোড় পেরিয়ে অদৃশ্য হয়ে যাওয়ার পর অরুণা স্বস্তির নিঃশ্বাস ফেললই, টানতে পারলো না নতুন করে। দরজা টেনে পেছনে ফিরতেই সামনে তুলি। অবাক বিস্ময় নিষ্পলক তাকিয়ে আছে। কে মা? অরুণা বলার চেষ্টা করলো। কেউ না। শব্দ এলো না গলায়। বাস থেকে নেমে তুলি দেখলো লোকটা আজও দাঁড়িয়ে আছে পাশের পান দোকানটার সামনে, ল্যাম্পপোস্টের নিচে। রোজ এভাবেই এসে দাঁড়িয়ে থাকে যতক্ষণ না তুলি ফেরে কলেজ থেকে। একভাবে
কথা না বললে নিজে থেকে ডাকবেও না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে শুধু। থাকবে, আজ আর এগিয়ে গিয়ে কথা বলবে না তুলি। মনস্থির করে কয়েক পা এগোলো রাস্তা ধরে, গিয়েও ফিরে এসেছে। পায়ে পায়ে লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। অন্যদিকে চোখ রেখে জিজ্ঞাসা করলো, কতক্ষণ দাঁড়িয়ে আছেন? লোকটার ঢুলু ঢুলু চোখ হেসে উঠেছে সঙ্গে সঙ্গে। চাহনিতে বোঝা যায় বেশ দুপাত্র চড়েছে দুপুরেই, কড়া স্পিরিটের গন্ধ বেরোচ্ছে। তুলির ভুরু জড়ো হলো, কাঁধের ওপর স্বচ্ছ উন্নিটাকে টানলো অকারণে। শুনুন, এভাবে এসে রোজ দাঁড়িয়ে থাকবেন না, বাজে দেখায়। হাসি মিলিয়ে গেল। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তুলির গা শিরশির করে উঠল। এই লোকটা তার বাবা, জন্মদাতা। ভাবতেই গলার কাছে বিশ্রী কষ্ট ডেলা পাকায়। কেন এমন হয়? লোকটার ওপর কোনো মায়া থাকা উচিত নয়। মা ঠিকই বলে, লম্পট চরিত্রহীন একটা, নিজের ফুর্তির জন্য বউ মেয়েকে অসহায় ফেলে চলে গিয়েছিল। এখনো আসে নিজের দরকারে। এখনো বিন্দু মাত্র টান নেই কারুর ওপরে, তুলির ওপরেও না। তবু তুলির কষ্ট হয় এভাবে লোকটাকে ভিখিরির মতো দাঁড়িয়ে থাকতে দেখলে, কিংবা মা যখন চিৎকার করে গালিগালাজ করে তখন। পরশুদিন তো মারতে বাকি রেখেছিল মা। লোকটা তখন এমন মাতাল যে কথা বলা দূরে থাক, চোখ খুলে তাকাতেও পারছিল না ভালোভাবে। কেন যে এত মদ খায় এই আধমরা শরীরেও? এক এক সময় তুলির মনে হয় লোকটার বোধ হয় কোনো দুঃখ জমে আছে বুকে। পুরনো ভুলগুলোর প্রায়শ্চিত্ত করতে চায়। চায় কি? তুলি আবার প্রশ্ন করল, উল্টো দিকের বিজ্ঞাপনের হোর্ডিংটার দিকে চোখ রেখেই। খাওয়া হয়েছে? ডিগডিগে মাথা দুদিকে নাড়ল বার দুয়েক, মুখ অল্প হাঁ। তুলি একটু ভেবে নিল। ওপারের মিষ্টির দোকানটা খোলা আছে, একটু এগোলে সারদা কেবিনও। লোকজন ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখবে, তার থেকে বরং। লোকটার লালচে চোখে চোখ রাখলো তুলি। আসুন, মা আসার আগে চলে যাবেন কিন্তু। তুলি আগে আগে হাঁটছে, লোকটা পিছনে। দুপুর গড়িয়ে বিকেল আসছে পায়ে পায়ে। আকাশে রং বদলাচ্ছে সূর্য। দুধারের দোকানপাট খুলছে এক এক করে। হাঁটতে হাঁটতে চারদিকে নজর রাখছিল তুলি। রাস্তায় লোক যদিও বেশি নেই, তবু পথ চলতি মানুষেরা থমকে দেখছে একবার করে। টলমলে নেশাখোরের সঙ্গে অষ্টাদশী তুলি। একটু গতি বাড়িয়ে তুলি দূরত্ব বেশি করে নিল। মোড়ের বড় মুদি দোকানের দোকানদারটা গলা বাড়িয়ে তাদেরই রোজ দেখে। ক্রমশ কৌতূহল বাড়ছে অনেকেরই, পাড়া প্রতিবেশীর, চেনা পরিজনের। এদিকের কারুর সঙ্গেই তেমন ঘনিষ্ঠতা হয়ে ওঠেনি। বলতে গেলে তারা একরকম নতুন বাসিন্দা এই অঞ্চলের। শ্যামবাজারের ভাড়া বাড়ি ছেড়ে এই তো সবে বছর দেড়েক এসেছে মল্লিকপুরে। বাড়ির বাইরেটা এখনো প্লাস্টার করে উঠতে পারেনি মা, ছাদ এখনো ন্যাড়া। তুলি বড় রাস্তা ছেড়ে সরু রাস্তায় ঢুকলো। এদিক ওদিক এখনো বাড়ি উঠছে মাঝে মাঝেই। কলকাতা থেকে একটু দূর হলেও জায়গাটা মোটামুটি সুন্দর। এখনো অনেক গাছপালা আছে, মাঝে মাঝে পুকুরও। ছাদে উঠলে হাওয়ায় ভেসে যায় শরীর। ওই লোকটা যদি ঠিক থাকতো, আরো সুন্দর কোনো জায়গায় থাকতে পারতো তারা। কথাটা ভাবতেই হুড়হুড় করে এক গাদা প্রশ্ন এসে গেল মনে। লোকটা কি কাজকর্ম করতো কিছু, নাকি চিরকাল এমন বাউন্ডুলে? কোনোদিন কি ভালোবাসতো তুলিকে, আদর করেছে কোলে নিয়ে? প্রশ্নগুলোর সঙ্গে দুম করে অভিমান ঢুকে পড়েছে মনে। মাঝ রাস্তায় তুলি দাঁড়িয়ে গেল। লোকটা বেশ কিছুটা পিছিয়ে পড়েছে, দুর্বল পায়ে গুটি গুটি হাঁটছে। টলতে টলতে কাছে এলো। তুলি তাকালো স্থির দৃষ্টিতে। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? লোকটা ঘাড় কাত করলো। কোনো কথা বিশেষ বলে না কোনো সময়। হঠাৎ আপনি আমাদের কাছে আসা শুরু করেছেন কেন? প্রশ্নটা কি মার মতো হয়ে গেল? লোকটার মাথা ঝুলে গেছে নিমেষে, চুপ করে দাঁড়িয়ে আছে। না, এই লোক সমস্ত বোধ বুদ্ধির বাইরে। রাগ নয়, অভিমান নয়, এর ওপর শুধু দয়াই আসা উচিত। তুলি বাড়ির দিকে চলতে শুরু করলো আবার। আসুন।
সিঁড়িতে পা রেখেই অরুণা টের পেল আজও তুলে নিয়ে এসেছে লোকটাকে। ছোট ছোট দুধাপ সিঁড়ির মাথায় গ্রিল ঘেরা বারান্দা, বারান্দার মাঝ বরাবর বাইরের ঘরের দরজা, দরজার দুদিকে ছেত্রে পড়া তার দুপাটি চপ্পল, গোড়ালি খাওয়া, ধুলোকাদা মাখা। মুহূর্তে মাথায় আগুন জ্বলে উঠল অরুণার। কলিং বেল না টিপে গ্রিলের দরজাটাকে ঝাঁকালো সজোরে। সঙ্গে সঙ্গে অবশ্য পর্দার ওপাশ থেকে বেরিয়ে এসেছে তুলি। ভরাট যৌবন, উর্নিবিহীন সালোয়ার কামিজে যথারীতি উদ্ধত, চোখ মুখে নির্বিকার ভঙ্গি। অরুণার চোখ দপদপ করে উঠল। আজ আবার নিয়ে এসেছিস? আমি আনিনি, নিজেই এসেছে। তুলির নির্লিপ্ত জবাবে স্পষ্ট অবজ্ঞার ভাব। পরিষ্কার বোঝা যায় মিথ্যা কথা বলছে। অরুণার চোয়াল শক্ত হয়। এভাবে চলতে পারে না, আজ একটা বিহিত হওয়া দরকার। দরজায়, গ্রিলে, চটিতে অধৈর্য কিছু শব্দ বাজিয়ে দুমদাম ঢুকে এলো ঘরে। লোকটার দিকে জ্বলন্ত চোখে তাকালো। আবার এসেছো তুমি, নির্লজ্জ বেহায়া কোথাকার? লোকটা চুপ। বেতের সোফার এক কোণে জড়সড় বসে রয়েছে। বুড়ো শকুনের মতো মুখখানা চোয়ারে দেখাচ্ছে আরো। গলায় দুখানা শির ফুলেও রয়েছে উৎকট ভাবে। আধময়লা শার্টের কলার আধফাটা, ইস্ত্রিবিহীন। পরনের প্যান্টখানাও সেরকমই জীর্ণ। অরুণার তীক্ষ্ণ চোখ মানুষটাকে ছেড়ে পাক খেলো গোটা ঘরে। লোকটার পাশে রাখা তেপায়া টেবিলে খালি প্লেট পড়ে রয়েছে একখানা, জলের গ্লাসও। নজর সেদিকে যেতেই লোকটা সংকুচিতভাবে বলে উঠেছে, খুব খিদে পেয়েছিল তুলি, তাই। খিদে মেটেছ তো? বেরো এবার। তোমার সঙ্গে কথা ছিল, আমার শোনার সময় নেই। অরুণা ভেতরের দরজার দিকে এগোলো। দেখা না গেলেও আবছা বোঝা যায় পর্দার ওপাশে তুলি দাঁড়িয়ে আছে। মাথা ঝিমঝিম করে উঠল আচমকা। বুকের বাঁদিকে একটা যন্ত্রণা হচ্ছে। তুলি বড় বেশি স্পর্শকাতর হয়ে উঠেছে লোকটার সম্পর্কে। রক্তের টান যাবে কোথায়? রক্তের টান না নিজেরই ভাঙা কপাল? যে মেয়েকে এত কষ্ট করে বড় করে তোলা, সেও পর হয়ে গেল ওই লোকটার মতোই। অরুণার চোখে জল এসে যাচ্ছিল। ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো জোর করে। সেই ফাঁকে বেহায়া লোকটা বলে উঠল, ও একটা টাকার দরকার ছিল। অরুণা চকিতে ফিরে গেছে লোকটার সামনে। ভেতরকার সমস্ত রাগ, ক্ষোভ, হিংসা, যন্ত্রণা ফেটে পড়েছে একসঙ্গে। এক পয়সাও তোমাকে আমি দেব না আর, বুঝেছ? একটা বাক্যের পর গলা চড়েছে আরো। কি ভেবেছো আমাকে তুমি? হ্যাঁ, আমার মুখের রক্ত তোলা পয়সায় তুমি ফুর্তি মেরে বেড়াবে এভাবে? আবার নতুন করে সংসার ভাঙতে এসেছো আমার? শয়তান! বলতে বলতে গলা কেঁপে যাচ্ছে। বিচিত্র সব স্বর ছিটকে আসছে গলা থেকে। মেয়ের কাছ থেকে টাকা নিয়ে তুমি মদ খাও, লজ্জা করে না তোমার? বুড়ো হয়ে চিতায় উঠতে চলেছ? ছি ছি! রাস্তার বেহেড হয়ে পড়ে থাকো রোজ। তোমার লজ্জা না থাকতে পারে, আমার আছে। তোমার জন্য কোথাও মুখ দেখানো দায় হয়ে উঠেছে আমার, পাড়ায়, হাসপাতালে। অরুণার গলা উঁচু হয়ে এবার ভেঙে গেল ক্রমে। লোকটা তখনও নিরুত্তর। ধরা পড়া আসামির মতো যথারীতি ঘাড় ঝুরিয়ে ফেলেছে। অরুণা আরো এগিয়ে সামনে গেছে লোকটার। শেষ জীবনটাও শান্তিতে বাঁচতে দেবে না আমাকে? একটু শান্তি দাও, দয়া করো। দাও দাও বললে কি শান্তি পাওয়া যায়? কোনোদিন পেয়েছে কেউ? অরুণার কথা শেষ হওয়ার আগেই ঘরে ঢুকে পড়েছে তুলি। অরুণাকে থমকে দিয়ে বলে উঠল, উঠুন তো আপনি, অনেক হয়েছে। বলেই ফিরে তাকিয়েছে মায়ের দিকে। শুধু বাবার জন্য নয়, তোমার জন্যও চারদিকে মুখ দেখানো দায় হয়ে উঠেছে, বুঝেছো? এখন বুঝতে পারছি কেন তোমাকে ছেড়ে বাবা। কি কি বললি? তীব্র বিস্ময়ে আর্তনাদ করে উঠেছে অরুণা। ঠিকই বলছি, একটা অসুস্থ লোকের ওপর অত্যাচার করতে তোমার লজ্জা করে না? অরুণা হতবাক, অরুণা স্তম্ভিত। এও শুনতে বাকি ছিল তবে নিজেরই মেয়ের কাছ থেকে? এত বড় কথাটা আমাকে বলতে পারলি তুই? আমি অত্যাচার করি? করো করো। তুলির চোখ ঘুরছে অশান্ত ভাবে।
আজ ফয়সালা করেই ছাড়বে। ঘরের মধ্যে চঞ্চল পায়ে পাক খেলো কয়েকবার। কবে একজন কি অন্যায় করেছে তার শোধ তুলতে তাকে তুমি মেরে ফেলবে এভাবে, একটু একটু করে? আমি মেরে ফেলছি? ফেলছই তো। হাসপাতাল থেকে মদের পয়সা দিয়ে বিদায় করে দিতে লোকটাকে। কিসের জন্য? কেন গোপন করেছিলে আমার কাছে? সে তো তোর জন্যই, তোদের জন্য। বাজে কথা। তুমি আসলে বাঁচতে দিতে চাওনি লোকটাকে। এখনো নিজেদের কাছে রাখলে ভালো করে তোলা যায়, একটু ভদ্র ব্যবহার করলে। চুপ! আর একটা কথা শুনতে চাই না। অরুণা রুখে ওঠার সুযোগ পেয়েছে এতক্ষণে। মেয়ে নয় বুঝি কোনো অচেনা প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ লেগেছে হঠাৎ। বড় বড় কথা বলছিস, কতটুকু জানিস সেই লোকটার সম্পর্কে? তোর দিদাকে গিয়ে জিজ্ঞেস করে দেখ। আমার কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, যা বোঝার বুঝে গেছি। তুলি গলা নামিয়ে ফেললো সহসা। তুমিও ঠিক কাজ করছো না মা। যা করছি বেশ করছি। না। তুলির গলা আরো নিচে নামলো। নিচু স্বরে মোক্ষম শব্দগুলোকে ছুঁড়ল এবার, বিষাক্ত বানের মতো। বেশ, তা এতই যখন ঘেন্না, মাথায় সিঁদুর দিয়ে রেখেছো কেন ঢং করে? সতী সাজার জন্যে নাকি সাজগোজের জন্যে? শাঁখা লোহা কেন রেখেছো হাতে? ডিভোর্স করনি কেন? নাকি টিকিয়ে রেখে যন্ত্রণা দিতে চেয়েছো মানুষটাকে? যাকে নিয়ে এত বাদ বিবাদ মায়ে মেয়েতে, সে কিন্তু দিব্যি বসে বিকারহীন, নিঃশব্দে শুনে যাচ্ছে সব কথা। নিশ্চয়ই খুশি হচ্ছে। অরুণার মাথা জ্বলে উঠল নতুন করে। শরীরের কোষে কোষে বুঝি আগুন লেগে গেছে। একটা একটা করে হাত থেকে টান মেরে খুলে ফেলল শাঁখা লোহা, ছুঁড়ে ফেলে দিল জানলার বাইরে। আঁচল তুলে ঘষে ঘষে মুছে ফেলল সিঁদুর কপাল থেকে, সিঁথি থেকে। এই নে শান্তি, এবার শান্তি হয়েছে তোদের? বলতে বলতে কেঁদে ফেলেছে হাউ হাউ করে। 14 বছর পর। কিছুতেই ঘুম আসছিল না তুলির, আসবেও না বোধহয়। অন্ধকারে মাথা তুলে একবার দিদিমাকে দেখার চেষ্টা করলো, দেখা যাচ্ছে না। তবে ঘুমন্ত নিঃশ্বাসের শব্দগুলো শোনা যায় পরিষ্কার। না, সন্ধেবেলা দিদা কিছুই বুঝতে পারেনি। এরকমই নিশ্চিন্ত পড়েছিল বিছানায়। তুলিও যদি দিদার মতো হয়ে যেতে পারত, বধির, দৃষ্টিহীন, অনেক কষ্ট থেকে মুক্তি পেত তাহলে। ভাবতে ভাবতে বিছানায় উঠে বসলো তুলি। রাত্রির নৈশব্দে গোটা বাড়ি আকণ্ঠ ডুবে আছে। ফ্যানের হাওয়া কাটার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই কোথাও। কিছুক্ষণ কান পেতে রইল তুলি। ও ঘরের একটু শব্দ যদি শুনতে পায়। মা কি কাঁদছে এখনো? জীবনে কোনোদিন মাকে ওভাবে কাঁদতে দেখেনি তুলি। না জানি কত আঘাত পেয়েছে মনে। তুলির বুকটা হু হু করে উঠল। ভীষণ অপরাধী লাগছে নিজেকে। ওই লোকটা, হ্যাঁ ওই লোকটাই তো সংসারের শান্তি নষ্ট করে দিয়েছে তাদের। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। কেন যে লোকটার হয়ে ওভাবে বলে ফেললো তুলি রাগের মাথায়। মা কাঁদতে কাঁদতে বলছিল, ওই এখন বড় হয়ে গেল তোর কাছে, আমার থেকেও। কখনো না। ওই লোকটা কেউ নয় তুলির, শুধুই রাস্তার মাতাল একটা নেশাখোর বুড়ো ভিখিরি। ওরকম লোককে করুণাই করা যায় মাত্র। তুলি তো তাই করতে চেয়েছিল। মাঝখান থেকে সব কেমন গন্ডগোল হয়ে গেল হঠাৎ। মশারি তুলে বিছানার বাইরে বেরিয়ে এলো তুলি। লোকটা চলে যাওয়ার পর থেকে ও ঘরের চৌকিতেই শুয়ে আছে মা, জল পর্যন্ত দেয়নি মুখে। অন্ধকারেই পা টিপে টিপে পৌঁছে গেল বাইরের ঘরে। পর্দা সরাতেই তুলির হৃৎপিণ্ড নিথর। মা নেই বিছানায়। জানলা দিয়ে ল্যাম্পপোস্টের আলো এসে একাই গড়িয়ে আছে ফাঁকা বিছানায়। বাইরে যাওয়ার দরজা হাট করে খোলা। নিঃশ্বাস বন্ধ করে তুলি দৌড়ে গেল বারান্দায়। গ্রিলের দরজার তালাও খোলা। মা চলে গেছে। উদ্ভ্রান্তের মতো সিঁড়ি দিয়ে তুলি নেমে গেল খানিকটা। ফিরে এসে বসে পড়ল সিঁড়িতে। আকাশ, পৃথিবী, আলো, অন্ধকার সব চরকির মতো দুলতে শুরু করেছে চোখের সামনে। নিমেষে সব শূন্য হয়ে গেল। তুলি কাঁপতে লাগলো থরথর করে। ঠিক তখনই আচমকা কানে এসে ধাক্কা মেরেছে শব্দটা। হালকা
কিন্তু স্পষ্ট। কি যেন চলাফেরা করছে গলিতে, বিড়াল ইঁদুর নাকি? তুলি কান খাড়া করে রইল। আবার শব্দ হলো, আবারও। ভয় ভয় উঠে দাঁড়ালো এক সময়। নোংরা সরু কাঁচা গলিতে রাত্রির অন্ধকারে বসে নর্দমা খাচ্ছে মা, দু হাতে। আলো আলো আধো অন্ধকারে মাকে কেমন অলৌকিক মনে হচ্ছে। ঘেঁটে ঘেঁটে কাদামাখা শাখার টুকরো তুলল মা। লম্বা নর্দমা হাতড়ে ধীরে ধীরে সব কটা ভাঙা অংশ তুলে বাঁ হাতের মুঠোয় চেপে রেখেছে প্রাণপণে। হাতে পায়ে নোংরা কাদা মেখে গভীর রাত্রে কি কুড়োয় মা একা একা? শুধুই শাখার টুকরো, লোহা, সাজের জিনিস, সংস্কার? কখনো না। তুলির দু চোখ পেয়ে এতক্ষণ পর কান্না নেমে এলো অঝরে। ব্যাস, আজ এই পর্যন্তই। মানুষের মনের তল খুঁজে পাওয়া খুবই কঠিন। আপাত দৃষ্টিতে দেখে যা মনে হয় তার সঙ্গে বাস্তবের মিল নাও থাকতে পারে। আর এই পৃথিবীতে আজও ঘৃণার চেয়ে বড় জিনিস আছে, তা হলো ভালোবাসা। কেমন লাগলো গল্পটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আজ তাহলে আসি, খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো নতুন গল্প নিয়ে। টাটা।